মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্চুয়াল স্টাডি হাবে তোমাদের পুনরায় স্বাগত। আজকে আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর নিয়ে আলোচনা করলাম। তো যেহেতু এই সিলেবাসটি অনেক বড় এবং এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু জিনিস বোঝার আছে, তো আমরা চেষ্টা করছি 3টে বা 4টে পার্টের মধ্যে এই চ্যাপ্টারের সমস্ত কন্টেন্টসগুলোকে ভেঙে তোমাদের সামনে সহজবদ্ধ করে জিনিসটা তুলে ধরতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করেছে। তো চলো ভিডিও শুরু করা যাক। পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের আলোচনায় আমরা যে সকল ভৌত রাশিগুলোকে ব্যবহার করি সেসব ভৌত রাশিগুলিকে আমরা সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি এবং দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর রাশি। এগুলির সম্বন্ধে তোমরা ক্লাস 9-10 লেভেলেই পড়েছো, তো আমি একবার রিক্যাপের জন্য বলছি। যে ধরনের রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ বা ডিরেকশন নেই সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন তোমার দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো কি একটা মান আছে, মানে একটা সংখ্যা দিয়ে তুমি প্রকাশ করতে পারবে কিন্তু এদের কোনো অভিমুখ নেই। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। স্কেলার রাশির ক্ষেত্রে যে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন মানে যোগ বা বিয়োগ সাধারণ যে গণিত সেই গণিতের নিয়ম অনুসারে আমরা করতে পারি, কিন্তু অপর মান এবং অভিমুখ দুই বর্তমান, তাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে মেন ডিফারেন্স কি? স্কেলার রাশির মধ্যে শুধুমাত্র মান আছে কিন্তু ডিরেকশন নেই, ভেক্টর রাশি দুটোই আছে। আর এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ সাধারণ বীজগণিতের নিয়মে কিন্তু হয় না, ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়, যেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো যে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে আমরা কীভাবে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করতে পারবো সেই জিনিস সম্বন্ধে আমরা জানবো। এবার আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে একটু আলোচনা করে নিই। আমি যদিও তোমাদের জানিয়ে রাখি যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে এ সম্বন্ধে তোমরা জানতে পারবে, তো তাও আমি একবার বলে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করেই বলে দিচ্ছি, কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে তুমি এইগুলোর সম্বন্ধে ডিটেলস ডেফিনেশন এবং এক্সপ্লেনেশন পেয়ে যাবে। তো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এক্সাম রিলেটেড এক্সামে আসে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিতে প্রথমেই যেগুলো আছে মানে এ বি এবং এ ড্যাশ বি ড্যাশ, এই এ বি এবং এ ড্যাশ বি ড্যাশ এই উভয়ের পরম মান, মানে যে মান বললাম সে মান এবং অভিমুখ একই। তাহলে একই রাশি বা এক জাতীয় দুটি ভেক্টরের যদি মান এবং অভিমুখ দুটোই সেম হয় তাহলে তাদের আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। কিন্তু অপরপক্ষে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে এ বি এবং এ ড্যাশ বি ড্যাশের কিন্তু মান হয়তো সমান কিন্তু অভিমুখটা এখানে আলাদা। এ বির যা অভিমুখ, এ ড্যাশ বি ড্যাশ অভিমুখ কি একই দিকে? দেখো তীর চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারবে অভিমুখটা আলাদা। তাহলে এই দুটো ভেক্টর একে অপরের বিপরীত ভেক্টর এবং এই ভেক্টরকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ বি উপরে ভেক্টর সাইন মানে তীর চিহ্নটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ ড্যাশ বি ড্যাশ। তো এখানে আমরা মানটা ক্যালকুলেট করব না, তাহলে মানটা যদি আমরা উপেক্ষা করি তাহলে সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে আমরা একত্রে একরেখীয় ভেক্টর বলবো। একরেখীয় ভেক্টর মানে হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো, একই রেখা বরাবর মানে একমুখী যে ভেক্টর বা আলাদা বিপরীত অভিমুখ হতেও পারে, তো সেগুলো হচ্ছে একরেখীয় ভেক্টর। তাহলে এই যে এই ছবিটায় এ বি সি ডি ই কিন্তু পরস্পর সমান্তরালও আছে, বিষম সমান্তরালও আছে এবং এদের প্রত্যেকের মান সমান নয়, কিন্তু এরা হচ্ছে একই রেখা অভিমুখী সমান্তরাল ভেক্টর হিসাবে। তাহলে এরা হচ্ছে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এরপরে যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, সে ছবিতে ভেক্টরগুলো এক একটা একদিকে আছে, এ বি সি প্রত্যেকটা 3টে ভেক্টরের ছবি আমরা দেখাচ্ছি। তো 3টে ভেক্টরের ছবিতে দেখো এই সমস্ত ভেক্টর কিন্তু একই একটা সমতল বা প্লেনে অবস্থিত, তার জন্য এই ধরনের ভেক্টরকে আমরা বলবো একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এরপরে যে ছবিটায় আছে সেই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি হচ্ছে, এখানে
এ থেকে বিভিন্ন দিকে কয়েকটা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, একটা এবি, একটা এসি, একটা এই এবং একটা এডি। প্রত্যেকটা কিন্তু ভেক্টরের মধ্যে লক্ষ্য করো, প্রত্যেকটা ভেক্টরই কিন্তু আদিবিন্দু এ। তার জন্য এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সমবিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল বা কনকারেন্ট ভেক্টর। ওকে, এরপরে যে ছবিটা সেটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। এটা সম্বন্ধে পরে আমাদের পড়তে হবে। তো ডেফিনেশন যদি বলি তাহলে কি হচ্ছে, ত্রিমাত্রিক দেশে অবস্থিত যে ভেক্টরগুলো তাকে আমরা বলবো ত্রিমাত্রিক ভেক্টর। মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটে অক্ষর মধ্যেই বিদ্যমান যে ভেক্টরগুলো তাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট। তো কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান 1 অর্থাৎ পরম মান 1 তাকে আমরা কি বলবো, তাকে আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলবো। তাহলে ধরো কোনো একটা ভেক্টর এ, তার অভিমুখে একটা একক ভেক্টর এন ক্যাপ কল্পনা করলাম। তো এন, তার উপরে দেখো ক্যাপ চিহ্ন দেওয়া আছে, ওটাকে আমরা প্রোনাউন্স করবো এন ক্যাপ হিসাবে। তাহলে এ ইন্টু এ এন ক্যাপ ইজিক্যাল টু এ ভেক্টর বলা যায়। সেখান থেকে যদি আমরা এন ক্যাপের ভ্যালু বের করি তাহলে এন ক্যাপ ইজিক্যাল টু আমরা লিখতে পারি এ ভেক্টর বাই এ। তো এইটা হচ্ছে আমার এন ক্যাপ হচ্ছে আমার ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এছাড়াও আর এক ধরনের ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, বা ইংরেজিতে আমরা নাল ভেক্টর বলে থাকি বা জিরো ভেক্টর বলে থাকি। তো যে সকল ভেক্টরের আদিবিন্দু এবং অন্তিম বিন্দু অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট সমাপতিত হয় এবং আলটিমেটলি কী হয়, ওই ভেক্টরের পরম মান 0 হয়, তাহলে এবং ভেক্টরের কোনো নির্দিষ্ট অভিমুখী নেই বা ডিরেকশন নেই, এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তো শূন্য ভেক্টর যদি হয় তাহলে ধর পি ইজিক্যাল টু পি ভেক্টর ইজিক্যাল টু কিউ ভেক্টর, তাহলে পি মাইনাস কিউ ইজিক্যাল টু 0, তাহলে এই 0 এবং উপরে ভেক্টর সাইন, তাহলে এটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর বোঝালাম। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে শূন্য ভেক্টরের তো কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, পরম মান 0, তাহলে ফিজিক্সে আমরা এই ভেক্টর কেন ইউজ করব? তো পদার্থবিজ্ঞানে কিন্তু এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে শূন্য ভেক্টরের কিন্তু অনেক গুরুত্ব অসীম। কীরকম, ধরো দুটো সমান ভেক্টরের অন্তর্ফল বা বিয়োগফল কিন্তু বোঝাতে কিন্তু আমাদের শূন্য ভেক্টরের সাহায্য লাগে। এছাড়াও দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল কিন্তু শূন্য ভেক্টর হয়। আর আরও যদি বলি তাহলে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়। এবার ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ একে কিন্তু আমরা এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর দিয়ে কিন্তু প্রকাশ করে থাকি। তাহলে বুঝতে পারলে শূন্য ভেক্টর আপাতদৃষ্টিতে শূন্য হলেও শূন্য ভেক্টর কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সো এটাও আমরা পড়ে রাখবো ভালো করে। স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, এগুলো তো আমরা দেখে নিলাম। এবার আমরা আলোচনা করব এই যে ভেক্টর, এই ভেক্টরের কনসেপ্টটা কোথা থেকে এসেছে। এই কনসেপ্টটা তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমে 4টে ডায়াগ্রাম এঁকে নিয়েছি বোর্ডে। প্রত্যেকটা মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে যে ভেক্টরে এই যে মান এবং অভিমুখ, এই দুয়ের কথা বললাম, সেই দুয়ের কনসেপ্ট, এই অভিমুখের কনসেপ্টটা কীভাবে আসছে। প্রত্যেকটা জায়গায় ধরো এটা একটা যে কোনো সমান, ধরে নাও প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট যে কোনো ভরের একটা কাঠের ব্লক নেওয়া হয়েছে। প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে, প্রথম ছবিটা আমরা এই বরাবর আমরা মানে এই ডিরেকশনে 5 নিউটন বল প্রয়োগ করেছি এবং এই দিকেও এই বরাবর আমরা তীরচিহ্ন দিয়ে তোমাদের দেখানো হয়েছে 5 নিউটন বল প্রয়োগ করেছি। তাহলে তোমরা নিজেরা কল্পনা করো, কাঠের ব্লকের এই বরাবর যদি 5 নিউটন বল প্রয়োগ করো এবং একই রকম ভাবে এই বরাবর যদি এগেন 5 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে টোটাল কাঠের ব্লকের উপর মোট কার্যকারী বলের মান কত, মানে এফেক্টিভ ফোর্সের মান কত। যেহেতু এই দুই ক্ষেত্রে তীর চিহ্নের অভিমুখ একই দিকে, তার জন্য এই দুটো 5 নিউটন প্লাস 5 নিউটন টোটাল কি হয়ে যাবে, এখানে এই বরাবর এফেক্টিভ ফোর্স আমার হয়ে যাবে 10 নিউটন। 5 প্লাস 5 নিউটন মানে 10 নিউটন। এবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা যদি পরের ছবিটা লক্ষ্য করি, কি করেছি, এইদিকে আমরা এই বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছি এবং অপোজিট মানে এর বিপরীত অভিমুখে দেখো এই বরাবর এগেন 5 নিউটন বল প্রয়োগ করছি।
তাহলে এই দুই ক্ষেত্রে কি হচ্ছে 5 নিউটন এবং 5 নিউটন। তাহলে এই বরাবর এক সমান বল, সমান মানের বল দুই দিক থেকে মানে দুটো অভিমুখ থেকে বিপরীতমুখী ক্রিয়া করার জন্য এখানে এফেক্টিভ ফোর্স কি হবে 5 নিউটন মাইনাস 5 নিউটন, মানে এটার এফেক্টিভ ফোর্স হবে আমার 0 নিউটন। মানে এই কাঠের ব্লকটি স্থির অবস্থাতেই থাকবে, এর কোনো দিকেই যাবে না, ওই যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে এই কনসেপ্ট কাজে লাগে তোমরা 3 নম্বরের ছবিটা দেখো। 3 নম্বরে যে ফিগারটা আঁকা আছে সেটা আমি কি করেছি, এই বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছি এবং এই বরাবর 4 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে এই দুই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এতক্ষণ বলের মানগুলো আমরা 5 নিউটন রেখেছিলাম, এবার কিন্তু বলের মান বা ম্যাগনিটিউডের পরিবর্তন ঘটলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এটা 5 নিউটন এবং এটা 4 নিউটন। এবারে ভাবো এই 5 নিউটন ধরো আমি দুটো জায়গায় ভেঙে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো এটা আমি 4 নিউটন লিখলাম এবং এটা 1 নিউটন লিখলাম। তাহলে এই 4 নিউটন কি করবে, এই 4 নিউটনকে প্রতিহিত করবে আমার সেকেন্ড ছবিটা কনসেপ্ট অনুযায়ী। মানে ভেবে নাও এই 4 নিউটন এই 4 নিউটন ক্যান্সেল আউট করে দিল। তাহলে কি হবে, এই 1 নিউটন বলটা কিন্তু এখনো ভারী, 1 নিউটন বল যেটা আছে অবশিষ্ট সে এই কাঠের ব্লকটাকে ঠেলে নিয়ে যাবে। মানে এক্ষেত্রে এফেক্টিভ ফোর্স কি হবে 1 নিউটন। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ওই মাইনাস করে দেখালাম 4 নিউটন 1 নিউটন দুভাবে ভেঙে দেখালাম। 4কে ক্যান্সেল আউট করছে, 1 নিউটন অবশিষ্ট আছে, 1 নিউটন এদিক বরাবর নিয়ে যাবে। আদারওয়াইজ তোমরা পরীক্ষা হলে কি করতে পারো, যখনই বিপরীতমুখী দুটো বল কাজ করবে যদি সমান মানের না হয় তাহলে কি করবো, নিজেদের মধ্যে বিয়োগ করবো বা সাবট্রাকশন করবো। মানে 5 নিউটন মাইনাস 4 নিউটন, তাহলে আমার 1 নিউটন হচ্ছে বলের মান এবং ডিরেকশন কি হবে, যেহেতু এই বরাবর বলের মানটা বেশি ছিল তাই ডিরেকশন কি হবে এই বরাবর হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলে কনসেপ্টটা মান এক জিনিস, অভিমুখ এক জিনিস। এবং এই তিনটে বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা 4 নাম্বার ছবিটা এবং আজকে এইখানকার সবচেয়ে অ্যাডভান্স ছবিটা অঙ্কন করেছি। এক্ষেত্রে দেখো এই বরাবর আমার 3 নিউটন বল প্রয়োগ হচ্ছে, এই বরাবর 3 নিউটন, এখানে এই বরাবর 5 নিউটন, এই বরাবর 4 নিউটন। তাহলে প্রথমে দেখে আমরা বুঝতে পারছি উপর বরাবর 3 নিউটন নিচ বরাবর 3 নিউটন, মানে এটা একটা ক্যান্সেল আউট হয়ে গেল, কোনো দরকার নেই। এবং যেহেতু এখানে 5 নিউটন এবং 4 নিউটন আছে তাহলে আমরা এর আগে ছবি দেখে কি শিখলাম, যেহেতু এরা বিপরীতমুখী বল তার জন্য কি হবে 5 মাইনাস 4 হবে। বা এরকম ভাবতে পারো, এটাকে আমরা আরেকটু অংশ নিলাম, ধরো এটা উপরটা 4 নিউটন এটা 1 নিউটন, তাহলে এই 4 নিউটন এই 4 নিউটনকে কেটে ক্যান্সেল আউট করে দিল এবং 1 নিউটন যেটা এক্সট্রা থাকলো সেটা আমার হয়ে গেল এফেক্টিভ ফোর্স। আর যাবে কোনটা কাঠের ব্লক, যাবে হচ্ছে টুয়ার্ডস এদিকে, মানে এই বরাবর যাবে। তাহলে এবার বুঝতে পারলে ভেক্টরের ক্ষেত্রে কেন মান এবং অভিমুখ এই দুটোই ইম্পর্টেন্ট। যেমন আমরা মান ক্যালকুলেট করব তেমনি অভিমুখ কোন দিকে যাবে, মানে কোন ডিরেকশনটা ইম্পর্টেন্ট এবং কোন ডিরেকশনে কাঠের ব্লকটা যাবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারছি। এই জন্য বলা হয় যে ভেক্টর হচ্ছে সেই ধরনের ভৌত রাশি যাদের মান এবং অভিমুখ দুই আছে। এবার আমরা রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর অর্থাৎ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব সেই সম্বন্ধে একটু আলোচনা করে নিই। তো কনসেপ্টের দিক থেকে এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মন দিয়ে শোনো। এখানে দেখো ভেক্টরকে সাধারণত আমরা কি করি, একটা লাইন সেগমেন্ট বা তীর চিহ্নযুক্ত রেখাংশের মাধ্যমে প্রকাশ করি। তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে প্রথমে আমি দুটো ছবি এঁকে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম ক্ষেত্রে দেখো এখানে একটা আমরা লাইন সেগমেন্ট এঁকেছি, রেখাংশ এঁকেছি তীর চিহ্নযুক্ত, এবং এখানে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে। এই যে এ পয়েন্ট সেটি হচ্ছে আমার আদি বিন্দু এবং এই যে বি পয়েন্ট সেটা হচ্ছে আমার অন্তিম বিন্দু। তাহলে এই রেখাংশকে আমরা যদি ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি বা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি বা প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখব, আমরা একে এ বি এবং তার উপর তীর চিহ্নযুক্ত লাইন সেগমেন্ট এ বি দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এ বিন্দু হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, বি বিন্দু হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট বা আদি বিন্দু এবং অন্তিম বিন্দু, আর রিপ্রেজেন্ট করবো হচ্ছে এ বি, তার উপর মাথায় তীর চিহ্ন। তাহলে এরকম ভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারবো। মানে ধরো যদি ছোট ভেক্টর যদি অন্য অ্যালফাবেট ভাবে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এরকম করে মানে মাথার উপর তীর চিহ্ন দিয়ে ক্যালকুলেট করে করতে পারবো। এর এ ভেক্টরের মধ্যে এই উপরের সাইন দেওয়া আছে, মানে এটা হচ্ছে ওর ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যাই হোক, তো এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, পরে যে ছবিটা আসছি সেই ছবিটায় আমরা কি কল্পনা করেছি, এই ছবিটাতে আমরা এটা ভেবে নিয়েছি যে একটা ধরো বস্তু কণা আছে, সে বস্তু কণা কি করেছে ও বিন্দু বা অরিজিন থেকে যাত্রা শুরু করেছে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই রেখা বরাবর
ধরো কিছু দূরত্ব অতিক্রম করেছে, সাপোজ ধরো 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখান থেকে ও থেকে এই দূরত্বটা হচ্ছে, সাপোজ ধরো আমি ধরে নিলাম 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ও থেকে এই যে এই যাত্রাপথে এ পর্যন্ত এসছে, এ হচ্ছে ওর আদি বিন্দু এখানে, এবং 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে কি হচ্ছে, ও এর রেখাংশ, এই সরলরেখার যে দৈর্ঘ্য সেটা কি হয়, সরণের মান নির্দেশ করবে। মানে এই যে আমি 10 মিটার বললাম, তাহলে সরণের মান নির্দেশ করবে। আর ও থেকে এর অভিমুখী যদি আমরা যে তীর চিহ্ন এঁকে রেখেছি, সেই তীর চিহ্ন মানে এই যে তীর চিহ্ন আঁকা আছে বা এই যে ডিরেকশন এই বরাবর গেছে, তাহলে এই তীর চিহ্ন কি করবে, ওর সরণের অভিমুখ নির্ণয় করবে। আমরা সবাই পড়েছি ক্লাস 9-10 থেকেই যে সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো তার জন্য ওয়ে হচ্ছে আমার সরণের অভিমুখ নির্দেশ করবে। তো এই বরাবর আমরা যদি এটাকে আর নাম দিই, তার এবং আর একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই ওয়ে ভেক্টরটাকে আমরা আর দিয়ে সূচিত করতে পারি। আর এই আর এর আর ইজিক্যাল টু হচ্ছে এই আর ভেক্টর। এই যে সাইনটা আমরা আঁকলাম, এই সাইনটা হচ্ছে মডিউলার সাইন, অর্থাৎ আর ভেক্টরের পরম মান হচ্ছে আর। তো এই পরম মানকে আমরা এই মডিউলার সাইন দিয়ে প্রকাশ করতে পারবো। অর্থাৎ ওয়ে ভেক্টরের পরম মান কি হবে, ওয়ে ভেক্টরের পরম মান এখানে আর, তাহলে ওয়ে ভেক্টর ইজিক্যাল টু আর, মানে ওয়ে ভেক্টরের পরম মান হচ্ছে আর। তাহলে এখানে আমরা এটা বলতে পারি ওয়ে ভেক্টর ইজিক্যাল টু আর, আর ইজিক্যাল টু মডিউলাস অফ আর ভেক্টর, এবং ওয়ে মান আমরা কত লিখেছি 10 মিটার, তাহলে এটা হচ্ছে 10 মিটার। তাহলে অভিমুখ পেলাম, মান পেলাম 10 মিটার, এবং অভিমুখ পেলাম ওয়ে বরাবর, অর্থাৎ আর ভেক্টর দিয়ে সূচিত করা গেল। এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর যদি ডেফিনেশন নিয়ে আমরা বলি, তার ডেফিনেশন কি হবে, দুটো ভেক্টর আছে, সেই দুটো ভেক্টরে যে সম্মিলিত ক্রিয়ার ফলাফল যে ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করব তাকে আমরা বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো ব্যাপারটা কি হচ্ছে, এটা ডিটেলভাবে বোঝার আগে আমি একটা বাস্তব উদাহরণ তোমার সঙ্গে তুলে ধরছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ধরো এখানে একটা কোনো ব্লক রাখা আছে, বা ধরো কোনো একটা বস্তু রাখা আছে। এবার তুমি এবং তোমার ভাই বা বোন কল্পনা করো, এটা নিজেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সেটা হচ্ছে যে এই বরাবর ধরো একজন 5 নিউটন বল প্রয়োগ করলো, এবং ওই বরাবর এই উপর যে চিহ্ন রেখে রেখেছি, উপর বরাবর কেউ 5 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে এই কাঠের ব্লকে যদি এরকম দুদিক থেকে বল প্রয়োগ করে, তাহলে কাঠের ব্লকটা কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে? নিশ্চয়ই, যেহেতু এখানে দুদিকে সেম মানের বল প্রয়োগ করেছি, দুদিক থেকে বল প্রয়োগ করেছি, তাহলে কাঠের ব্লকটা কোন দিকে যাবে? কাঠের ব্লকটা যাবে আসলে এই বরাবর। বাইরে ট্রাই করে দেখতে পারো, দুদিক থেকে এই দিক থেকে একজন বল প্রয়োগ করবে কোনো একটা বস্তুর উপর, এইভাবে আরেকজন বল প্রয়োগ করবে, কাঠের ব্লকটা বা যে বস্তুটা বল প্রয়োগ করবে সেই বস্তু যাবে এই বরাবর। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে যে কোণটা ফর্ম করেছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই কনসেপ্ট বা এই বাস্তব উদাহরণ থেকে কিন্তু আজকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর সম্বন্ধে পড়ব। ভেক্টরের লব্ধি বোঝার আগে আমরা একটা বাস্তব উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা সকলেই কিন্তু জিনিসটি সহজেই বুঝতে পারবে। তো আমরা সবাই নৌকায় চলাফেরা করি। তো অনেক সময় আমরা দেখি যখন বাতাস থাকে না তখন কিন্তু নৌকার পাল কাজ করে না। তখন কি করে, নৌকার মাঝিরা দু হাতে কি করে, দুটো দাঁড় নিয়ে ঠেলে নিয়ে যায়, এবং তারপর কি হয়, নৌকাটা কিন্তু দুদিক থেকে যদিও ওরা ফোর্স প্রয়োগ করে, কিন্তু নৌকাটা কিন্তু যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পি অ্যান্ড কিউ দুই বরাবর দুটো বল প্রয়োগ করা হয়েছে, দু হাতে দিয়ে দুটো বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু নৌকা কিন্তু পির দিকেও যায় না বা কিউ বলের দিকেও যায় না, নৌকার সামনের দিকে, অর্থাৎ পি কিউ এর যে লব্ধি বল বা আর, সে আর এর দিকে যায়। অর্থাৎ এখানে পি প্লাস কিউ এই দুই বলের সংযোজন কি হচ্ছে, সংযোজন ভেক্টর হচ্ছে আর ভেক্টর। আরেকটি ফিগার ড্র করে নিয়েছি। ধরো কোনো একটা ব্যক্তি ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত গেল, মানে ও থেকে এই পথে এ বিন্দু পর্যন্ত এলো, এবং সে ব্যক্তিটি এ থেকে এই যাত্রাপথে মানে এই পথ ধরে বি পয়েন্টে এলো। তাহলে এখানে আমরা ওই দুটো ক্ষেত্র দেখলাম, একটা হচ্ছে ওই ব্যক্তিটি ও থেকে এই বিন্দুতে এলো এই পথ বরাবর, এবং এ থেকে বি পয়েন্টে গেল ওই পথ বরাবর। তাহলে এবং এই ও থেকে বি পর্যন্ত একটা আমরা সরলরেখা ড্র করে নিলাম।
তাহলে প্রথম ক্ষেত্রে এই ব্যক্তির স্মরণ কি? প্রথম ক্ষেত্রে এই ব্যক্তির স্মরণ হচ্ছে ওয়ে এবং তারপরে স্মরণ হচ্ছে ওবি। এবং তাহলে সমগ্র যাত্রাপথে স্মরণ কি হবে? তো তোমরা একটু মনে করে দেখো, ক্লাস 9-এ যখন স্মরণের আমরা ডেফিনেশন পড়েছিলাম তখন কি বলেছিলাম? দুটো পয়েন্টের মোট যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা কি বলি? স্মরণ। তাহলে ও থেকে আলটিমেটলি ও কোথায় এলো? বি পয়েন্টে এলো। তাহলে ও থেকে বি পয়েন্টে এই যে সরলরৈখিক দূরত্ব অর্থাৎ ওবি, সেটি হচ্ছে ওর স্মরণ। মানে সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির স্মরণ হবে ওবি। আবার এটি এই সেম জিনিস যদি আমরা ইকুয়েশনের আকারে প্রকাশ করি, তাহলে এখান থেকে ও এ বরাবর আমরা যে ভেক্টর পাই সেটা আমরা ও এ দিয়ে প্রকাশ করতে পারি, উপরে তীর চিহ্ন, এবং এ থেকে বি বরাবর যে ভেক্টরটা পাই সেটা আমরা এবি যাত্রাপথ থেকে এবি ভেক্টর দিয়ে প্রকাশ করি। তাহলে স্মরণের ডেফিনেশন অনুযায়ী এটা প্লাস এটা ইজিক্যাল টু হবে ওবি, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত এই যাত্রাপথে যে ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে ওবি। তাহলে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর কি বলেছিলাম? দুটো ভেক্টর বা ততোধিক ভেক্টরের যে সম্মিলিত ফল বা সম্মিলিত যোগফল সেটি হচ্ছে আমার লব্ধি ভেক্টর। তাহলে এখানে ওবি হচ্ছে ওএ ভেক্টর এবং এবি ভেক্টরের লব্ধি ভেক্টর। মানে ওএ আর এবি ভেক্টরকে আমরা যোগ করে ওবি যে নির্ণয় করি, সে ওবি নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে ভেক্টরের সংযোজন বা ভেক্টরের যোগফল, আর ওবি হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তাহলে আমরা লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টরের কনসেপ্ট পেলাম। তো এবার আমরা অ্যাডিশন অফ ভেক্টর পড়ব। তো ভেক্টরের যোগের ক্ষেত্রে বা বলা ভালো যে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা প্রধানত দুটি সূত্রের সাহায্য নিয়ে থাকি। প্রথম সূত্র হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল বা ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র, এবং সেকেন্ড সূত্র হচ্ছে ল অফ প্যারালাগ্রাম অর্থাৎ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এছাড়াও বহু সংখ্যক ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টরের বহুভুজ সূত্র বা ল অফ পলিগন অফ ভেক্টর অ্যাপ্লাই করে থাকি। তো এক এক করে আমরা এই লগুলি সম্বন্ধে জানব। তাহলে চলো প্রথমে আমরা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল থেকে স্টার্ট করি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। ও এ বরাবর আমরা এই ভেক্টরটা প্লট করেছি, এবি বরাবর আমরা বি ভেক্টর প্লট করেছি, এবং লব্ধি মানে অর্থাৎ ওবি বরাবর আমরা সি ভেক্টর প্লট করেছি। এখানে এ ও বি যে কোণটা, সে কোণটার নাম দিয়েছি থিটা, এবং এই ও এর সরলরেখাকে আমরা ই পয়েন্টে এক্সটেন্ড করেছি, এবং পরবর্তীতে এই বি আর ই আমরা যুক্ত করেছি। এবং এর ফলে এই বর্ধিতাংশ এ থেকে ই পর্যন্ত এক্সটেন্ড করার ফলে বি এ ই যে কোণ উৎপন্ন করলো, সেই এই কোণটার নাম দিয়েছি আমরা আলফা। তাহলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি চিত্র থেকে এ ইজিক্যাল টু এ ভেক্টর, বি ইজিক্যাল টু এবি ভেক্টর, এবং সি ভেক্টরকে আমরা ওবি দিয়ে সূচিত করেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ও বিই বা ও এ বি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই উক্ত সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো ওবি স্কোয়ার ইজিক্যাল টু ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই ও ই ছবি দেখে আমরা বুঝতে পারছি ওই হচ্ছে দুটো সরলরেখার যোগফল, একটা কি ও এ, একটা হচ্ছে ই, এবং তার জন্য আমরা লিখে রেখেছি ও এ প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই ও এ প্লাস এ কে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙি, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এর পরবর্তীতে আমরা কি করব দেখো, ও এর স্কোয়ারটাকে আমরা রাখছি, এবং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা গ্রুপিং করে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই 2ab টার্মটাকে আমরা পাশে লিখে দেব। এবং এরপরে আমরা ও স্কোয়ার জায়গায় ও স্কোয়ার রাখলাম, এই এ প্লাস বি আমরা চিত্র থেকে দেখব, এ ই আর এ বিই, এই এ আর বি এখানে আমরা কি করতে পারি, এ ই আর বিই এই দুটোকে আমরা এবি ভেক্টর দিয়ে সূচিত করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমার কি হয়ে যাচ্ছে, এবি স্কোয়ারের সাথে সমান হয়ে যাচ্ছে। আর তার পরবর্তীকালে এই 2a এই যেটা দেওয়া আছে সেটাকে আমি একটু কায়দা করে লিখছি, 2 ইন্টু ওয়ে। এবার আমরা একটা কায়দা করে একটু লিখবো, সেটা হচ্ছে এবি। অঙ্কে তো এবি ছিল না, অঙ্কে কি ছিল, এই ছিল, তার জন্য আমরা কি করলাম, এ ই বাই এবি।
তাহলে এই বাই এবি লেখার অর্থ হচ্ছে এই এবি আর এই এবি ক্যান্সেল আউট হয়ে গেল, এবং আমার অঙ্কে যেরকম এই ছিল যে পজিশনে, সেই পজিশনে আমরা এইটাকে রাখতে পারলাম। তো এটা আমার অঙ্কের স্বার্থে এটা করতে হলো। তো আর কিছুই না। এবার আমরা কি করব, এবার আমরা মান বসাতে চেষ্টা করি। তাহলে এই ওয়ে বরাবর আমরা রাখলাম, এবি বরাবর রাখছি 2 ইন্টু ওয়ে ইন্টু এবি। এবার একটু সবাই ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে ফিরে যায়। ক্লাস 10-এর ত্রিকোণমিতি কনসেপ্ট অনুযায়ী এই বাই এবি, এই এই বাই এবি, তাহলে এই বা এবং তাদের মধ্যবর্তী কোণ কি, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই বাই এবি কি হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ একে আমরা কি লিখতে পারি, কোন ত্রিকোণমিতিক ফাংশন সমান হয় কস আলফার সাথে। তো এটাকে আমরা লিখে দিলাম কস, এবং এদের যেহেতু কোণটা আমার আলফা, তার জন্য এটা আমার এই বাই এবি যে টার্মটা ছিল সেটার জায়গায় আমরা কস আলফা লিখে নিতে পারলাম। এবার আমরা মানগুলো বসানো শুরু করবো, যেটা মানগুলো আমরা উপরে লিখে রেখেছি। প্রথমে আমরা ওবি স্কোয়ার পেয়েছি, ওবি স্কোয়ার মানে আমরা ডাইরেক্ট মানটা লিখছি, অতএব কি লিখতে পারি সি স্কোয়ার। ওয়েটাকে আমরা কি লিখতে পারি, ওয়ে বদলে আমরা এ লিখতে পারি, অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু ওয়ে মানে এ, এবি মানে বি কস আলফা। এবং এটা পরবর্তীকালে সি ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে সহজে লব্ধি ভেক্টরের মান এই ফর্মুলার সাহায্যে আমরা সহজেই বের করতে পারব। তাহলে আগের সমীকরণ থেকে আমরা প্রদত্ত লব্ধি ভেক্টরের মানটা তো বের করতে পারলাম, কিন্তু এখন আমরা উন্মুখ কি হবে, লব্ধি ভেক্টরের উন্মুখ কি হবে সেটা বের করতে পারিনি। এই লব্ধি ভেক্টরের উন্মুখ নির্ণয় করার জন্য আমরা আবার ত্রিকোণমিতির সাহায্য নেব। কিভাবে, এই ও এবি সমকোণী ত্রিভুজে আমরা থিটা কোণটা নিয়ে কাজ করব। তাহলে থিটার যদি আমরা ট্যানজেন্ট বের করি, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু বের করি, তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে আমার বিই, এবং ভূমি বরাবর আমরা ওই লিখতে পারি। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিই বাই ওই। তাহলে একই রকম ভাবে আগের অঙ্কটার মতন এবি ইন্টু বিই বাই এবি লিখতে পারি, বাই এই ওই যেটা সেটাকে আমরা চিত্রানুসারে ওয়ে প্লাস এইতে ভাঙতে পারি, এবং এটাকে আমরা পরের লাইনে বিই বাই এবি যেরকম ছিল রাখলাম, এবং ওয়ে এইটাকে আমরা আবার আগেরটার মতনই এবি দিয়ে ইন টার্মস অফ এবিতে আমরা যদি লিখি তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারবো। এটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে ওই পোর্শনটুকু আমাকে টাইম মেনশন করে আমাকে কমেন্টস করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব ওই পোর্শনটুকু দেখে ওখানে কি আছে ওইটি তোমার সামনে আরেকবার বুঝিয়ে দেওয়া, বা কমেন্টসে আমি বুঝিয়ে দেব যে কেন আমি ওই ক্ষেত্রে এই জিনিসটি করলাম। তো যে কোনো অসুবিধার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। তো যাই হোক, তো এবার দেখো এই এবি এবং এই এবি পোর্শনটা দেখো আমরা কি লিখেছি, এবি বরাবর আমরা বি ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা আলটিমেটলি যদি আমরা ট্যান থিটা বসাই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি যেটা আমরা বি বসাতে পারবো, এবং এখানে বিই বাই এবি লিখেছি। তাহলে বিই বাই এবি, তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব অতিভুজ থেকে আমরা কি পাই, সাইন পাই, এবং এখানে কোনটা কি আলফা, তাহলে আমরা পেলাম বি সাইন আলফা, প্লাস ওয়ে মানে হচ্ছে এ, আর বি এবি মানে হচ্ছে এগেন বি, এই বাই এবি আমরা আগে কস আলফা পেয়েছি। আলটিমেটলি আমরা ডিরেকশন মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পেলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তো এখান থেকে যদি আমরা থিটা বের করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এই সমীকরণটি তোমরা এতটা পর্যন্ত খাতায় নোট ডাউন করে নেবে, এবং
এই দুটো সমীকরণ থেকে আমরা কি করব, যে দুটো ভেক্টর আমরা দিয়েছে সে দুটো ভেক্টরে যদি আমরা পরম মান বা মডুলাস ভ্যালুটা আমরা জানি এবং মধ্যবর্তী কোণের মান মানে আলফার ভ্যালু যদি আমরা জানি, তাহলে সহজেই আমরা এই সমীকরণ এবং আগের সি ইজিক্যাল যে সমীকরণটা পেয়েছিলাম আমরা সহজেই যে লব্ধি ভেক্টর মানে অর্থাৎ ও বি বরাবর যে সি ভেক্টরটা আমরা প্লট করেছি সেই সি ভেক্টরের মান এবং অন্য দুটোই কিন্তু নির্ণয় করতে পারবো। এই একই রকম ভাবে আমরা সামান্তরিক সূত্র থেকেও একই রকম ভাবে একই সমীকরণ আমরা পাবো, থিটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু অ্যাজ ওয়েল অ্যাজ সি ইজ ইকুয়াল টু। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই একই রকম ভাবে সামান্তরিক সূত্রটি প্রমাণ করে খাতায় লিখে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মেল আইডিতে মেল করা। আমি চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করে দেওয়া এবং খাতাগুলো চেক করে দেওয়া। তো আজকের এই ত্রিভুজ সূত্র এইটুকুই। এর পরবর্তী টপিক আমরা পরের দিন আলোচনা করব।